বাংলাদেশ দাঁড়িয়ে এক সন্ধিক্ষণে নতুন প্রত্যাশায় দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বদলের হাওয়া নিয়ে আসছেন লাখো তরুণ যারা প্রথমবারের মতো পা রাখছেন ভোটের ময়দানে। তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। দর্শক, এমন তরুণ অভিজ্ঞদের মুখেই শুনবো আগামীর ভাবনা। এসব জানতে ও জানাতেই মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট, সাথে আছি হিমাদ্রি রাহা। দর্শক, মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আজকে আমরা আলোচনা করব টাঙ্গাইল জেলা সংসদীয় আসন যেগুলো আছে, অর্থাৎ টাঙ্গাইল 1, 2, 3, 4, 5, 6, 7 ও 8 এই সংসদীয় আসন নিয়ে জানবো তরুণ ও সাধারণ মানুষের কথা। সেই সাথে জানবো আসনগুলোতে রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থী ও মনোনয়ন প্রত্যাশীদের নির্বাচনী ভাবনা। মূল আলোচনায় যাবার আগে সেখানে রাজনৈতিক দল যারা আছে, তাদের মনোনীত প্রার্থী যারা আছে, তাদের আগে নির্বাচনী প্রতিশ্রুতি আমরা শুনে আসবো। আগামীতে এই এলাকার শিল্পায়ন করতে চাই, আমি গ্যাস আনতে চাই, আমি এখানে কিছু কিছু ল্যাঙ্গুয়েজ, জাপানিজ এবং কোরিয়ান ল্যাঙ্গুয়েজ স্কুল করতে চাই। প্রত্যেকটি নাগরিকের জন্য এমন একটি নিরাপদ ব্যবস্থা গড়ে তুলতে চাই যেখানে 24 ঘন্টা একজন নাগরিক তিনি নিরাপদে চলাচল করবেন, বসবাস করবেন। আমি বড় বড় ওয়াদা না দিলেও আমি এইটুকু বলতে পারি, কালিহাতীর মানুষের জন্য সর্বোচ্চ কিছু করে যাওয়ার চেষ্টা করব। চাঁদাবাজ মুক্ত, এই শহরের যানজট মুক্ত, ড্রেনেজ ব্যবস্থা সমস্যা, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানও আমি চালিয়েছি এবং এই শহরটাকে কীভাবে পরিকল্পিতভাবে গড়ে তোলা যায় সেইভাবে আমি পদক্ষেপ নিয়েছি। আমার স্বপ্ন রয়েছে যে মির্জাপুরকে আধুনিক মির্জাপুর হিসাবে গড়ে তোলা, যেটা স্বাস্থ্য, শিক্ষা এগুলো নতুন করে মানুষ কিছু পায়। এই বাসাইল সখীপুরকে তাদের মতো করে গড়তে পারবেন এবং সেই ধরনের মানুষ হিসেবে জনগণ বা ভোটাররা আমাকে পছন্দ করেন, সেরকম উচ্ছ্বাস তাদের মাঝে আমি দেখতে পেয়েছি। আমরা চাই যেন প্রশাসন নিরপেক্ষ ভূমিকায় থাকে। যদি নিরপেক্ষ ভূমিকায় না থাকে, তাদের জন্য বার্তা স্পষ্ট, তাদেরকে আরেকটা 5ই আগস্টের মোকাবেলা করতে হবে। এটা বক্তব্য একদম পরিষ্কারভাবে আমাদের পক্ষ থেকে দিয়ে দিলাম। ভূঞাপুর গোপালপুরের জন্য প্রথম কথা হচ্ছে আমরা চাই এই ভূঞাপুর এবং গোপালপুরের সকল নাগরিকের নিরাপত্তা বোধ, যেটা এইটা হলো প্রথম প্রয়োজন। সরকারি বেসরকারি যে কোনো ক্ষেত্রে নাগরিক সুবিধার ক্ষেত্রে কোনো প্রকার ঘুষ, অনৈতিক বাণিজ্য, দুর্নীতি এটা প্রথমে বন্ধ করতে চাই। ব্যাপক সাড়া জানাচ্ছেন, আমাদেরকে তারা সমর্থন দিচ্ছেন। তারা এখন বলছেন যে আমরা অতীতে বিভিন্ন দল দেখেছি এবং তাদের আচার আচরণ, তাদের শাসন পদ্ধতি দেখেছি, আমরা নতুন একটা দল দেখতে চাই। যেখানেই যাচ্ছি সেখানেই সাড়া পাচ্ছি এবং সেখানে জনগণ বলছে যে সদরের সন্তানের বাইরে আমরা কাউকে ভোট দেব না। আশা করি যে নির্বাচনের দিন কোনো সংখ্যা থাকবে না, এটা বিশ্বাস করতে চাই আমরা। কেমন আর একটা হচ্ছে যে যদি এরকম পরিবেশ থাকে তাহলে তো কিছুটা সংখ্যা আমরা দেখেছি। আমাদের অনেক ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে, আমরা আশা করতে চাই যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র থাকবে না। যতদিন না পর্যন্ত এদেশের খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তন না হচ্ছে, সেটাকে আসলে কোনোভাবে উন্নয়ন বলা যায় না। তারুণ্য শক্তি, বৃদ্ধ বাবাজিরা সকলে ঐক্যবদ্ধ হয়েছে না, আমরা আবার যারা ইনসাফের কথা বলে, ন্যায়ের কথা বলে, সমাজ কায়েমের কথা বলে, এবার ইনশাল্লাহ ওলামায়ে কেরামের দল এবং কি ইসলাম প্রিয় দল, তাদেরকে এবার আমরা বিশ্বাস করব। বাংলাদেশ জামাত ইসলামের রাজনীতিটাই হলো উন্নয়নের রাজনীতি। বাংলাদেশ জামাত ইসলামের রাজনীতি হলো সততার রাজনীতি, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাজনীতি। অন্যান্য সকল দলকে জামাত এদেশের মানুষ দেখেছে, বাসাইল সখীপুরের মানুষ দেখেছে। একটি শান্তিপ্রিয় এবং সুশৃঙ্খল একটা সংগঠন হিসেবে জামাত ইসলামী ইতিমধ্যে সারা দেশে তাদের সেই দৃশ্যমান কাজগুলো তারা দেখাতে পেরেছে। দর্শক, আমরা শুনছিলাম প্রার্থীদের প্রতিশ্রুতি, তাদের ভোটারদের প্রতি তাদের কি নির্বাচনী প্রতিশ্রুতি, সেসব আমরা এবার আমাদের সাথে রোড টু পার্লামেন্টে যুক্ত আছেন টাঙ্গাইল জেলার জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি মোহাম্মদ হোসনি মোবারক বাবুল। মোহাম্মদ হোসনি মোবারক বাবুল, আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। জি, আমি আপনাদের ডিবিসি নিউজকেও আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে যে প্রশ্নটি রাখতে চাই যে আর দিন তিনেক পরে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, বলা যায় যে নির্বাচনী প্রচারণায় তুঙ্গে, যেভাবে আপনারাও প্রচারণা তুঙ্গে আছেন, তেমনি আপনাদের প্রধান বিরোধী দল যেটি এখন বিএনপি, তারাও প্রচারণা তুঙ্গে আছে। বিএনপি বলছে তাদের ভূমিধস বিজয় হবে, আর আপনারা বলছেন জনগণ এবার পরিবর্তন চাই। কেন মনে হচ্ছে জনগণ পরিবর্তন চাই? কেন জনগণ আপনাদের বেছে নেবে? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হোসনি মোবারক বাবুল, জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আপনাদের এই অনুষ্ঠানে আপনাদেরকে যারা এখানে আমাদের সাথে সম্পৃক্ত আছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আপনি যে প্রশ্নটা করেছেন, দেখেন
আমরা এই যে প্রায় 54টি বছর স্বাধীনতার পর আমরাও অতিবাহিত করেছি, বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া বলা যায় যে সকল রাজনৈতিক দলগুলোই এই রাষ্ট্র ক্ষমতায় এসেছে এবং আমরা সকলের শাসন দেখেছি। জনগণ এদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল, বিশেষ করে জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগের শাসন দেখেছি এবং এই সময়গুলোতে জনগণ তাদের যে প্রত্যাশিত, জনগণের যে প্রত্যাশা এবং জনগণের যে অধিকার, সেই অধিকারটা আমরা বলবো, এবং জনগণের এটাই বক্তব্য যে তারা তাদের সেই অধিকারটা পায় নাই। সুতরাং এখন এদেশের জনগণ জামাত ইসলামীকেই ইনশাল্লাহ বেছে নেবে, কারণ জামাত ইসলামী এদেশের ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। জনগণ জানে যে জামাত ইসলামীর যারা আজকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, তাদের অন্যান্য দলের মতো তাদের যে বিশেষ করে অন্যান্য দলের যে দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব, এই যে বিষয়গুলো যেগুলো আজকে নির্বাচনে আলোচনায় আসছে, জামাত ইসলামীর নেতৃবৃন্দের সাথে সম্পৃক্ত নন। সুতরাং এদেশের জনগণ আগামী দিনের রাষ্ট্র ক্ষমতার জন্য আগামী জাতীয় সংসদ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামকে বেছে নিবে, কারণ জামাত ইসলামকে এই পর্যন্ত দেখার সুযোগ হয় না। আমার বিশ্বাস জনগণ এবার নতুন করে জামাত ইসলামকে তাদের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় এবং তারা চায় যে জামাত ইসলাম রাষ্ট্র ক্ষমতায় গিয়ে কি ধরনের একটা ইনসাফ এবং ন্যায়ভিত্তিক সমাজ, মানবিক সমাজের কথা বলছে, সেই সমাজ কিভাবে প্রতিষ্ঠিত করা, এবং সেটা জনগণ প্রত্যক্ষভাবে দেখতে চায়। সুতরাং আমার বিশ্বাস জনগণ আগামী দিনে জামাত ইসলামকে বেছে নেবে, এটা আমাদের প্রত্যাশা। আরেকটি প্রশ্ন, দিন যত এগিয়ে আসছে আমরা দেখেছি পরস্পর বিরোধী বাদানুবাদ দেখেছি, বিভিন্ন জেলায় সংঘাতের খবর আমরা পেয়েছি, যদিও দুই পক্ষের থেকে বলা হচ্ছে এগুলো বিচ্ছিন্ন ঘটনা। তো নির্বাচনের আগে আসলে লেভেল প্লেইং ফিল্ড কতটা নিশ্চিত হচ্ছে মাঠ পর্যায়ে, কি মনে হয় আপনার? জি দেখেন, আমি এখন যখন আমি আপনাদের সামনে কথা বলছি, তখন আমি এখন মধুপুর আছি। মধুপুরের যে এখানে এক আসনের কিছুক্ষণ আগে আমি এখানে প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করলাম এবং আমার যে নমিনি ডাক্তার আব্দুল্লাহ আল কাফি ইতিমধ্যে সাংবাদিক সম্মেলনে সুনির্দিষ্ট ডকুমেন্টস দিয়েছে, যে ডকুমেন্টসের ভিত্তিতে সে কোথায় কোথায় এখানের আমাদের জনশক্তি যারা মাঠে ময়দানে কাজ করছে তারা বিভিন্ন ধরনের হুমকির সম্মুখীন হচ্ছে এবং এই পর্যন্ত বেশ কয়েকজনকে আহত করা হয়েছে, তারা হাসপাতালে আছে। এগুলো সুনির্দিষ্ট ডকুমেন্ট যদি চান আমি এখন এখান থেকে আপনাকে দিতে পারবো। কাজেই আজকে যারা আমাদের প্রতিপক্ষ রয়েছেন, বিশেষ করে স্পষ্টভাবেই বলতে চাই বিএনপির নেতৃবৃন্দ, তারা বিভিন্ন আসনে যারা নির্বাচন করছেন তারা জনগণকে হুমকি দিচ্ছে, আমাদের যারা নির্বাচনে আমাদের কর্মী যারা রয়েছে তাদেরকে হুমকি দিচ্ছে, মারধর করছে, মহিলাদের কাপড় খুলে নেওয়ার হুমকি দিচ্ছে। এই ধরনের হাজারো ঘটনা আছে। এগুলো আমি তো একটা মধুপুর থেকে বলছি, আমি গতকালও একটা প্রোগ্রাম করেছি, সেখানে আমি বলেছি, এবং আমাদের সারা টাঙ্গাইল জেলায় বিভিন্ন জায়গাতেই এই ধরনের হুমকি দমকি এবং মারধর এবং আমাদের ভাইদেরকে আহত করছে। কাজে এখানে সুনির্দিষ্ট অভিযোগ আমাদের কাছে আছে, আপনারা যদি চান সেগুলো আমরা আপনাদেরকে দিতে পারবো। তাহলে লেভেল প্লেইং ফিল্ড কতটা নিশ্চিত হচ্ছে? না, এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ডের যে কথা বলা হচ্ছে, সেই লেভেল প্লেইং ফিল্ডে এখনো আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটি বিষয়, বিএনপির পক্ষ থেকে আমাদেরকে যেমন বিভিন্ন জায়গায় ভয় দেখানো হচ্ছে, কি বলে বাধার সৃষ্টি করা হচ্ছে এবং মারধর করছে, তেমনি ভাবে প্রশাসনের পক্ষ থেকেও আমরা কোনো জায়গায় দেখতে পাচ্ছি যে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করছে না এবং তারা কোনো ক্ষেত্রে বিএনপির আমরা দেখেছি যে তাদেরকে তারা সাপোর্ট দিচ্ছে, বা সাপোর্ট না দিলেও আমরা এতটুকু বলবো যে তারা তাদের প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের ভূমিকা রাখা দরকার সেই ধরনের ভূমিকাটা আমরা কার্যকরভাবে দেখতে পাচ্ছি না। সুতরাং আমরা এই পরিস্থিতিতে বলতে পারছি না যে লেভেল প্লেইং ফিল্ডটা এখন সুনিশ্চিত হয়ে গেছে, এমনটা এখনো লক্ষণীয় নয়। সামনের দিনগুলোতে আমরা অবশ্যই আশা করব প্রশাসনের ব্যাপারে আরো সক্রিয় হবেন এবং যারা আমাদের প্রতিপক্ষ তারা আমাদের যে বিভিন্ন ভাবে সমস্যা নির্বাচনের কাজে বাধার সৃষ্টি করছে, এটা আসলে এখন আপনারাও দেখতে পাচ্ছেন জনগণ এখন সচেতন হয়ে গেছে, জনগণ আমাদের পক্ষে আছে। যদি তারা এরকম করে তাহলে জনগণই আমার বিশ্বাসে তাদেরকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ, এবং আমরা আশা করি যে তারা যদি সহযোগিতা করে আমরাও আমাদের সহযোগিতা। এই যদি অবস্থা হয় আগামী দিনগুলো আর তো বেশ কিছুদিন বাকি নেই, মাত্র 3 দিন পরে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাহলে সুষ্ঠু নির্বাচনের আসলে সংখ্যা কতটুকু থেকে গেল আপনাদের পক্ষ থেকে?
আমরা এখনো আশাবাদী, আমরা বিশ্বাস করি এবং আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা মানবিকতায় বিশ্বাসী। আমরা বিশ্বাস করি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সকলের অংশগ্রহণে এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি সুন্দর, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই মনে করি যে আমাদের প্রতিপক্ষ যারা আছেন তারা যদি সহনশীল আচরণ করেন আমাদের সাথে, এবং প্রশাসন যদি সার্বিকভাবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই মিলে যদি এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ফলপ্রসূ করার জন্য যার যার অবস্থান থেকে ভূমিকা রাখেন, তাহলে অবশ্যই আমার মনে হয় যে লেভেল প্লেইং ফিল্ডটা নিশ্চিত করা সম্ভব। আমরা চাই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হোক, জনগণ সুষ্ঠুভাবে ভোট দিক। কিন্তু আপনার কথায় যদি আমি বলি, সূত্র ধরে বেশ কিছু জায়গায় সংঘাতের খবর পেয়েছেন। খোদ প্রার্থী এবং তাদের সমর্থকরা যদি সংঘাতের শিকার হয়, তাহলে যারা সাধারণ ভোটার আছে তাদের জন্য কি অপেক্ষা করছে বলে মনে করছেন? না, আমি তো এই ব্যাপারে কথা বলেছি। দেখেন যে এদেশের জনগণ এখন সচেতন, আগের মতো সেই হুন্ডা দিয়ে নির্বাচন করবে এরকমটা সময় এখন আর নেই। এদেশের জনগণ সচেতন হয়েছে, আর বিশেষ করে জামাত ইসলামীর পক্ষে জনগণের সারা দেশে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, সেই ক্ষেত্রে যদি জামাত ইসলামী কর্মীদেরকে নির্বাচনী কাজে বাধার সৃষ্টি করে, তাহলে জনগণ কিন্তু বসে থাকবে না, জনগণও তাদেরকে প্রতিরোধ করবে আমার বিশ্বাস। আরেকটি বিষয়, জামায়াতের পক্ষ থেকে প্রথমবারের মতো মুসলিম শাখার প্রতিনিধি দেওয়া হয়েছে। আমরা যেটা দেখলাম, সেই সাথে নারী অধিকার বিষয়ে আপনাদের মন্তব্য স্পষ্ট করেছেন। এই বিষয়গুলো কি আপনাদের শুধু নির্বাচনী প্রতিশ্রুতি, না দীর্ঘমেয়াদও বহাল থাকবে? না, দেখেন, নারীদের ব্যাপারে যে কথাটা আসছে, আমাদের প্রতিপক্ষ বন্ধুরা যে কথাগুলো বলছে যে যদি জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতা যায় সেখানে তারা মহিলারা মানে ঘরের মধ্যে আবদ্ধ হয়ে যাবে, তারা ঘর থেকে বের হতে পারবে না, তাদের মানে ক্ষেত্রে তারা যথার্থ। শুধু তাই নয়, আপনাদের একজন দায়িত্বশীল নেতা ডাকসুর যে নেত্রী যারা ছিল, ডাকসুতে যারা নেত্রী ছিল, তাদেরকে একটা বিরূপ মন্তব্য করেছে। নিশ্চয়ই সেটা আপনার কানে গেছে। এই ধরনের মন্তব্যগুলো আসলে ভোটের মাঝে কতটা প্রভাব ফেলতে পারে, বিশেষ করে নারীদের ক্ষেত্রে? জি, আপনি জানেন যে আমাদের আমিরে জামাতের যে টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল, এবং হ্যাক হওয়ার কারণে এবং সেটার কিন্তু ইতিমধ্যে যে হ্যাক করেছে সেটা তাকেও অ্যারেস্ট করা হয়েছে, এবং এটার কিন্তু চূড়ান্ত ফলাফল অনেকটা আমরা জেনেছি যে আমাদের প্রতিপক্ষ বন্ধুরা আমাদের আমিরে জামাতের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে তারা এই নারী বিদ্বেষী কথাগুলো তারা প্রচার করেছে। এটার সাথে আমাদের আমিরে জামাত সহ সংগঠনের কেউ সম্পৃক্ত না, কাজে এটা জনগণ বিশ্বাস করে না, এবং তাদের এই যে আমাদের না, সেটা নয়, সেটা তো স্পষ্ট হয়েছে, সেটা তো প্রতিমান হয়েছে, তারটা হ্যাক হয়েছে, তার জন্য মানে আইনি প্রক্রিয়াধীন আছে। তার আগেও কিন্তু একজন আপনাদের নেতৃত্বস্থানীয় ডাকসুর নেত্রীদেরকে নিয়ে ডাকসুর বিষয়টি নিয়ে একটু মানে বিরূপ মন্তব্য করেছিল। নিশ্চয়ই আপনার সেটা হয়তো শব্দগত কারণে আমি এখানে বলতে পারছি না, কিন্তু সেই জায়গায় সেই বিষয়গুলো আসলে নারী ভোট টানার ক্ষেত্রে আপনাদের কতটা প্রভাব ফেলবে। আর অমুসলিম শাখায় যে অমুসলিম প্রার্থী দিয়েছেন আপনারা বিভিন্ন শাখায়, নিঃসন্দেহে এটা একটা ভালো উদ্যোগ, সবাইকে নিয়ে আপনারা এগোতে চাচ্ছেন। সেটা কি নির্বাচনী প্রতিশ্রুতি, না দীর্ঘমেয়াদও বহাল থাকবে? বহাল থাকবে। আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছি, এইগুলো কোনো মানে হেলায় খেলায় আমরা দিচ্ছি না, বা আপনারা জানেন জামাত ইসলামী নেতৃবৃন্দ যে সমস্ত কথা বলেন, তারা যা বলেন তা নিজেরা করেন। সুতরাং আমরা যে প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা সেই প্রতিশ্রুতি ইনশাল্লাহ সময়ের প্রেক্ষাপটে আপনারা দেখবেন যে সেই প্রতিশ্রুতিগুলো আমরা যথাযথভাবে আমরা অক্ষরে অক্ষরে পালন করবো ইনশাল্লাহ। নারীদের সাথে যে প্রতিশ্রুতি দিচ্ছি এবং অমুসলিমদের সাথে আমরা যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছি, সেইগুলো যথাযথভাবে বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। হ্যাঁ, নিশ্চয়ই। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা আমাদের মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে এসে সময় দেওয়ার জন্য। দর্শক, যেমনটি শুরুতে জানাচ্ছিলাম, ভোটের বাকি আর 4 দিন, তাই সারা দেশে প্রচারণা এখন তুঙ্গে। শহর থেকে গ্রাম, অলিতে গলিতে ভোটারের কাছে ছুটছেন প্রার্থীরা, ভোটাররা মেলাচ্ছেন নানা অঙ্ক। এদিকে আজ থেকে নির্বাচনী দায়িত্বে মাঠে নেমেছেন সেনাসহ সব বাহিনীর সদস্যরা। বিশেষ এই দায়িত্বে তারা থাকবেন 7 দিন। এবার বিভিন্ন বাহিনীর মোট 9,70,000-এর বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবেন। বিএনপি, জামায়াত আর এনসিপি প্রার্থীদের সাথে প্রতিটি নির্বাচনী এলাকায় সক্রিয় রয়েছেন স্বতন্ত্ররাও। বিরামহীন চলছে তাদের ভোটের প্রচারণা। প্রার্থীদের কাছে পেয়ে খুশি সাধারণ ভোটাররা। প্রার্থীদের প্রতিশ্রুতির জবাবে তারা জানিয়ে দিচ্ছেন নিজেদের চাহিদাও। অন্যদিকে ভোটের প্রচারণার সময় নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে অনেক জায়গায়। এদিকে আজ থেকে ভোটের মাঠে নামছেন সেনাসহ সব বাহিনীর সদস্যরা। শিরোনামে জানাছিলাম, আজ ও কাল রাজধানীতে 14টি নির্বাচনী জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে তার নিজ নির্বাচনী এলাকা ঢাকা 17 আসনের ইসিবি চত্বর থেকে শুরু হবে কার্যক্রম। কাল ঢাকা 7 আসনের লালবাগ বালুর মাঠে জনসভা দিয়ে শেষ হবে দুদিনের কর্মসূচি। আজ ইসিবি চত্বরের সভা শেষে পল্লবীর
লাল মাঠের জনসভায় অংশ নেবেন তারেক রহমান। পর্যায়ক্রমে ঢাকা 16, 15, 14, 13 সহ বিভিন্ন এলাকা ঘুরে রাতে ঢাকা 11 আসনের বাড্ডায় জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। সোমবার নিজের নির্বাচনী এলাকা ঢাকা 17 আসনের বনানী খেলার মাঠে জনসভা দিয়ে প্রচারণা শুরু করবেন তারেক রহমান। এরপর ঢাকা 10, 8, 9, 5, 4, 6 এবং 7-এর লালবাগ বালুর মাঠের জনসভায় দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণার সমাপ্তি টানার কথা রয়েছে তার। দর্শক, মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন এনসিপি সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল। মাসুদুর রহমান রাসেল নিশ্চয়ই আমাদের সাথে যুক্ত আছেন। আমরা হয়তো তাকে এখনই আমরা মাসুদুর রহমান রাসেল, আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। নির্বাচনের বাকি কিন্তু সময় হিসেবে ধন্যবাদ। প্রথমে যে প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই, নির্বাচনের হিসেবে 5, 8 তারিখ চলে গেল, 9, 10, 11 অর্থাৎ আগামী 3 দিন আছে বাকি। কি মনে হচ্ছে শেষ মুহূর্তে লেভেল প্লেইং ফিল্ড কতটা নিশ্চিত হচ্ছে? ধন্যবাদ। আসলে শেষ মুহূর্তে লেভেল প্লেইং ফিল্ড বলতে আমরা যেটা বুঝতে পারছি, আপনারা জানেন যে বিভিন্ন নির্বাচনী আসনে, বিশেষ করে আমাদের টাঙ্গাইলে আমাদের এনসিপির প্রার্থী হচ্ছে টাঙ্গাইল 3, ঘাটাইলে, আর বাকি 7টি আসনে আমাদের হচ্ছে জামাত জোটের প্রার্থী দাঁড়িপাল্লা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতেছে। লেভেল প্লেইং ফিল্ড বলতে এখানে প্রশাসন সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করতেছে। তারপরেও আপনাদেরকে অবগত করি যে আচরণ বিধি যে লঙ্ঘনের যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের ঘাটাইলে আমরা লক্ষ্য করতে পারতেছি যে আপনারা জানেন যে পিবিসি ফেস্টুন নিষিদ্ধ। তো এই বিষয়ে আমাদের ঘাটাইলে দেখা যায় যে ধানের শীষের যে প্রতীকের প্রার্থী তাদের পিবিসি ফেস্টুন ছিল, সেই কারণে প্রশাসন তাদেরকে সতর্ক করেছে এবং সুযোগ করেছে এবং জরিমানাও করেছে। তারপরেও আজকে প্রায় প্রচারণা সেই দিনের আগের দিন এখনো পর্যন্ত তাদের বিভিন্ন নির্বাচনী এলাকায় বিভিন্ন জায়গায় পিবিসি ফেস্টুন দেখা যাচ্ছে। তো এখানে আমাদের একটা প্রশ্ন থেকে যায় যে তারা কি প্রশাসনকে গুরুত্ব দিচ্ছে না, নাকি প্রশাসন তাদেরকে কন্ট্রোল করতে পারতেছে না। তো প্রশাসন আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করতেছে, তারা বলতেছে যে আমরা তাদেরকে সতর্ক করতেছি, নোটিশ করতেছি, সুযোগ করতেছি, কিন্তু তারা আচরণবিধি লঙ্ঘনের এই বিষয়টি তারা এখনো পর্যন্ত সমাধান করতেছে না। তার মানে তারা প্রশাসনকে গুরুত্ব দিচ্ছে না মনে হচ্ছে। তো এরপরে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আপনার আমাদের জামাত জোটের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীদের বিভিন্ন নেতা কর্মীর উপর বিভিন্ন ধরনের হেনস্থার তথ্য আমাদের কাছে চলে আসছে। তো সেক্ষেত্রে প্রশাসন তাদেরকে সতর্ক করার পরেও তারা এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটাচ্ছে। তো এখন আমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে প্রশাসন কি তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না, নাকি তারা প্রশাসনকে গুরুত্ব দিচ্ছে না, সেটা আমাদের আসলে মানে বুঝে আসতেছে না আর কি। এই যখন অবস্থা, তাহলে আর 3 দিন পরে যে নির্বাচনের কথা বলছি সেটি কতটা সুষ্ঠু হবে বলে মনে করছেন আপনারা? আমরা এখন প্রশাসন আমাদের বলতেছে যে আমরা একদম 100% ফেয়ার ইলেকশন দিব, কিন্তু তাদের বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন এলাকায়, যেমন আমাদের জামাত এনসিপি যারা এজেন্ট হতে যাচ্ছে, তাদেরকে এবং সাধারণ যারা এই ধরনের কোশ্চেন তারা করে আসতেছে যে এই কেন্দ্রে আমাদের যদি প্রার্থী বিজয়ী না হয় তাহলে দেখবো যে কারা কারা জামাতের সংযুক্ত সম্ভবত বিচ্ছিন্ন হয়েছে। আমরা পরবর্তী বিরতিতে যাচ্ছি। দর্শক, সময় হলো একটি বিরতির, সাথে থাকুন, ফিরছে একটু পরেই। নির্বাচন এলে জমে ওঠে চায়ের আড্ডা, নানা বিষয়ে যুক্তিতর্ক, সেসব নিয়ে আমাদের এবারে সেগমেন্ট ভোটের আড্ডা। দর্শক, মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে এই পর্যায়ে যুক্ত আছেন টাঙ্গাইল জেলা আমরা প্রেস ক্লাবের সভাপতি আমাদের সাথে যুক্ত হবেন। আমরা তার আগে আমাদের সহকর্মী আছেন সোহেল তালুকদার, আমরা তার সাথে যুক্ত হতে চাই। ভোটের আড্ডায় সহকর্মী সোহেল তালুকদার আমাদের সাথে আছেন। সোহেল, আপনার ওখানে আপনার মাধ্যমে আমরা আসলে যে 3 দিন পরে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সবকিছু মিলিয়ে সেখানকার সাধারণ মানুষের ভাবনা কি, ভোটারদের কি চিন্তাধারা, আর পুরো পরিবেশ কেমন দেখছেন?
হিমাদ্রি, আপনি জানেন যে টাঙ্গাইল খুব একটি গুরুত্বপূর্ণ, বিশেষ করে ঢাকার কাছের একটি জেলা, যে কারণে এর গুরুত্বটাই অন্যরকম। রাজনৈতিকভাবেও যেমন রয়েছেন, তেমনি এই অঞ্চলটাকে কেন্দ্র করে কিন্তু রাজনীতির অন্যরকম একটি আবহাওয়া তৈরি হয়। সে কারণে টাঙ্গাইলের যে 8টি সংসদীয় আসন রয়েছে, এই 8টি সংসদীয় আসনে প্রায় 1000-এর অধিক যে ভোট কেন্দ্র রয়েছে, সেই ভোট কেন্দ্রে প্রায় 33.5 লাখের অধিক মানুষ এখানে ভোট প্রদান করবেন এবং এর অর্ধেকই নারী। এর মধ্যেও কিন্তু এই যে ভোট কেন্দ্রগুলি রয়েছে তার মধ্যে 160টির মতো ভোট কেন্দ্র কিন্তু অধিক ঝুঁকিপূর্ণ, যেটি মোট কেন্দ্রের 15%, প্রায় 15% ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে রয়েছেন। এর মধ্যে টাঙ্গাইল সদরে প্রায় 22টির মতো যে ভোট কেন্দ্র রয়েছে সেটি অধিক ঝুঁকিপূর্ণ। আপনি জানেন যে এই যে টাঙ্গাইল যে 8টি আসনে যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনের মধ্যে চরম প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন টাঙ্গাইল সদর, টাঙ্গাইল 3 সদর, যেটি সদর আসন, টাঙ্গাইল সদর আসন রয়েছেন। এরপরে টাঙ্গাইল 3 যেটি ঘাটাইল আসন, টাঙ্গাইল 4 যেটি কালিহাতী যে আসনটি সেটি রয়েছে, এবং টাঙ্গাইল 7 যে বাসাইল সখীপুর যে আসনটি রয়েছেন। এই যে নানা কারণে এই আসনগুলি কিন্তু যে পুরো জেলা যেমন এই কয়েকটি আসনের উপরে তাকিয়ে রয়েছে, পুরো দেশবাসীও কিন্তু দেশবাসী এই কয়েকটি আসনের উপরেই তাদের কিন্তু নজর। এর প্রেক্ষাপটটাও একটু যেহেতু রাজনীতির কারণে অন্যরকম রয়েছেন। টাঙ্গাইল সদর আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী, যিনি বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু যেমনটি রয়েছেন, তার পাশাপাশি কিন্তু তারই দলের একজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন, যিনি সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল। এই যে দুজনের যে ভোটের ভাগাভাগি, সেখান থেকে জামাতও কিন্তু বেশ শক্ত অবস্থানে রয়েছেন তাদের ভোটগুলি সেখানে ভাগ বসাতে। সেম ভাবে যদি আমরা বলি যে বাসাইল সখীপুরের একটি বড় অংশ, সেই অংশে কিন্তু কাদের সিদ্দিকী যে রয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগ, সেই কৃষক শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকী সেখানে বিদ্রোহী যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন যে হরিণ মার্কায় সালাউদ্দিন আলমগীর সালাউদ্দিন, যিনি শিল্পপতি, তাকে সমর্থন জানিয়েছেন এবং বিএনপিরও বড় একটা অংশ সেখানে কিন্তু এই সালাউদ্দিন রাসেলকে সমর্থন করায়। সেখানেও কিন্তু ভোটের সমীকরণ ত্রিমুখী লড়াই, জামাত, বিএনপি এবং স্বতন্ত্র। একইভাবে যদি আমরা বলি যে টাঙ্গাইল 4 আসন, সেই 4 আসনে বিএনপির যিনি প্রার্থী রয়েছেন তার বিপরীতে যে রয়েছেন, যে আপনি জানেন যে লতিফ সিদ্দিকী একটি হেভিওয়েট প্রার্থী এবং বারবার এই অঞ্চল থেকে তিনি নির্বাচিত হয়েছেন, তার নিজস্ব একটি ভোট ব্যাংক রয়েছেন। সেখানেও কাদের সিদ্দিকী এবং যে পতিত আওয়ামী লীগের একটি বড় অংশ সেখানে সমর্থন যোগাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি, যার ফলে সেখানেও একটি তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর পাশাপাশি যে ঘাটাইল, টাঙ্গাইল 3 যেটি ঘাটাইল আসন রয়েছেন, সেখানে বিএনপির যিনি হেভিওয়েট প্রার্থী রয়েছেন এস এম ওবায়দুল হক নাসির, তিনি দীর্ঘদিন ধরেই এই ঘাটাইলের রাজনীতিকে সক্রিয় করার জন্য চেষ্টা করে আসছেন এবং তার বিপরীতে যিনি দাঁড়িয়েছেন, এর আগে 3বারের তিনি এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন। সেই কারণে তৃণমূলের মধ্যে কিন্তু বিএনপির যারা ভোটার রয়েছেন তাদের মধ্যে 2টি ভাগ রয়েছেন। এই আসনে এনসিপি থেকে কেন্দ্রীয় নেতা সাইফুল্লাহ হায়দারও নির্বাচন করছেন, জামাত তাকে সমর্থন দিচ্ছেন। তবে আমরা যেটা ভোটারদের সাথে কথা বলে যে বিষয়টি দেখেছি, যে সেই অঞ্চলে মূলত হচ্ছে বিএনপির যে ঘরানার যে দুজন রয়েছেন, স্বতন্ত্র এবং ধানের শীষ, এই দুটির মধ্যেই তুমুল প্রতিদ্বন্দ্বিতা। এই সব মিলিয়ে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সর্বোপরি যে জামাতের যে তারা ভোটারদের, নারী ভোটারদের আকৃষ্ট করা থেকে শুরু করে নানান কিছু করছেন, এই সব ফ্যাক্ট কিন্তু রয়েছেন। আর মাত্র আছে 3 দিন, প্রচারণাও চলছে তুঙ্গে। প্রার্থীদের মধ্যে একে অপরের যে প্রতি যে ধরনের নির্বাচনী এগুলো থাকে, যে অভিযোগগুলি থাকে, সেটিও যেমন চরমভাবে রয়েছে। পাশাপাশি এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলি নিয়ে প্রশাসনের চিন্তা ভাবনা রয়েছেন। তবে আমরা বড় ধরনের যে অভিযান যেটি বলি, অবৈধ অস্ত্র থেকে শুরু করে নানান ধরনের যে দৃশ্যমান যে কার্যক্রমগুলি, সেগুলো কিন্তু দেখিনি। এবং পাশাপাশি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির, ভোটের পরিবেশের যে খুব খারাপ অবস্থা, সেটিও কিন্তু এই জেলায় পরিলক্ষিত হয়নি। আমরা এসব বিষয় নিয়েই কথা বলবো, যে এখানে আমার সাথে যারা রয়েছেন ভোটাররা, প্রবীণ থেকে নবীন যারা নতুন ভোটার রয়েছেন তাদের সাথে এই যে পুরো পরিবেশ আমরা যে বিশ্লেষণগুলি করলাম, আপনার দৃষ্টিতে এর মধ্যে আরেকটি বিষয় রয়েছে গণভোট, হ্যাঁ এবং না, সেই সব বিষয় নিয়ে আপনার মতামতটা কেমন? ধন্যবাদ। গণভোট নিয়ে মানুষের মধ্যে তেমন আগ্রহ কম, কারণ অনেকেই বিষয়গুলো নিয়ে বুঝে না। কেউ জিজ্ঞাসা করে, অনেকের মাসে জিজ্ঞাসা করে গণভোট কি। আমরা টাঙ্গাইলে 131, টাঙ্গাইল 2, ভুয়াপুর, গোয়ালপুর আসনের সাধারণ ভোটার। তবে এলাকায় ভোটের প্রস্তুতি কম না এবং আনন্দও কম না, কিন্তু কিছু মানুষের মধ্যে শঙ্কা প্রকাশ করছে নির্বাচন কেমন হবে। তো আমরা কামনা করব ভুয়াপুর, গোপালপুরে একটা ভালো নির্বাচন হোক, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিক, আমরা সেই কামনা করি। বুঝতে পারছি।
নির্বাচনের কথা বলছিলেন, এই যে ভোটের পরিবেশ পুরো জেলা জুড়ে আপনাদের কেমন দেখছেন, যে এখন পর্যন্ত কেমন দেখছেন, কেমন প্রত্যাশা করছেন ভোটের দিন, ভোটের পরের আইন শৃঙ্খলা পরিস্থিতিগুলো নিয়ে? আসলে নির্বাচনের মানে আগে আমরা দেখতাম দাঙ্গা হাঙ্গা বেশি হতো, কিন্তু বর্তমানে এই পরিস্থিতিটা অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যেই আমি পরিলক্ষিত করছি এবং আশা করি এটা আমাদের প্রশাসন শক্ত হাতে এটা হ্যান্ডেল করবে এবং আগামী দিনগুলো যেন নির্বাচনের পরেও যেন এই প্রতিহিংসা যেন না হয় সেদিকেও নজর রাখবে এই বলে আশা করি আমি। তার মানে উনি যেটা বলছেন যে প্রার্থীদের ঠাকুর আমাদের সাথে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন, আমরা আপনার কাছে আবারও ফিরবো। আপনাদের জেলা প্রেস ক্লাবের যিনি সভাপতি আছেন অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ, তিনি আমাদের সাথে যুক্ত আছেন। আমরা আপনাকে স্বাগত মধুমতি ব্যাঙ্গালোর টু পার্লামেন্টে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আচ্ছা, নির্বাচন তো আর 3 দিন বাকি, কেমন দেখছেন সবকিছু মিলিয়ে? বিগত নির্বাচনের সাথে নির্বাচনের পার্থক্য কোন জায়গায়? লেভেল প্লেইং ফিল্ড আর সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু মিলিয়ে কতটা পরিবেশ সুষ্ঠু দেখছেন নির্বাচনী পরিবেশ? বিগত নির্বাচন থেকে এই নির্বাচনটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ বিগত নির্বাচনগুলোতে মানুষ ভোট দিতে পারেনি। তো এবারের এই নির্বাচনে মানুষের মধ্যে একটা ভোটের উৎসব আমেজ বিরাজ করছে এবং মানুষ ভোট দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। আর মাত্র 3 দিন বাকি এই নির্বাচনের। এখন এই শেষ মুহূর্তে প্রচার প্রপাগান্ডায় টাঙ্গাইলের 8টি আসনের প্রার্থীরা, এখানে সর্বমোট 47 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা সবাই দিনরাত তারা ভোটের মাঠে বিচরণ করছেন এবং প্রার্থীদের দ্বারে দ্বারে ঘুরছেন। তো এখন পর্যন্ত এই জেলায় বড় ধরনের কোনো সহিংস কোনো নির্বাচনকে ঘিরে কোনো ঘটনা ঘটেনি। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সম্পূর্ণভাবেই আমি মনে করি যে নির্বাচনী পরিবেশ সম্পূর্ণ এখন পর্যন্ত অনুকূলে রয়েছে এবং আইন শৃঙ্খলা পরিবেশও ভালো বলেই আমার মনে হচ্ছে এখন পর্যন্ত। গণমাধ্যম কর্মীরা কতটা সেখানে স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ করতে পারছে? রাজনৈতিক দলগুলো কোনো প্রভাব আছে কিনা? গণমাধ্যম কর্মীরা স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ করতে পারছেন এবং প্রার্থীদের কাছে যাচ্ছেন এবং নির্বাচন সংশ্লিষ্ট যারা তারাও এই বিষয়ে সহযোগিতা করছেন। নিশ্চয়ই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা শুনছিলাম প্রেস ক্লাব সভাপতির কথা। আমরা আবারও ফিরছি, আমাদের সহকর্মী সোহেল তালুকদার আছেন। সোহেল তালুকদার, যেমনটি বলছিলাম, জানছিলাম গণভোট ইস্যুতে তাদের মন্তব্য, নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু হওয়া নিয়ে, তাদের ভোট দেওয়া নিয়ে তাদের মধ্যে কোনো সংশয় বা দ্বিধা আছে কিনা, সে বিষয়টি একটু জানতে চাই আমরা। হিমাদ্রি, এইসব বিষয় নিয়ে আমরা যে যখন এর বাইরেও সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছেন। মানে এবারের যে পুরো প্রক্রিয়াগুলো যেহেতু সোশ্যাল মিডিয়া একটি মানে এই ভোট কেন্দ্রে বড় ভোটের বা নির্বাচনে বড় প্রচার প্রচারণার প্রভাব ফেলছে, সেই কারণে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আমার কাছে আরও যারা মানুষ ভোটার রয়েছেন তাদের কাছে বলবো, যেটাই বলছেন যে এই যে ভোট হচ্ছে, গণভোট এবং ভোটের পরিবেশ এবং সোশ্যাল মিডিয়ার যে ভূমিকা, এখানে বিভিন্ন তথ্য অপতথ্য ছড়াচ্ছে, এই ব্যাপারে সাধারণ যারা ভোটার রয়েছেন তাদের মতামতটা কি? আসসালামু আলাইকুম। আমরা যারা বিগত সময় ভোট দিতে গেছি, ওখানে অনেক কেন্দ্রে হয়েছে, হাঙ্গামা হয়েছে। এবার আশা করি আমরা তরুণ যারা ভোট দিব তারা সুষ্ঠুভাবে ভোট দিতে পারি, এটা প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন, যাতে কোনো একটা কেন্দ্রে জানি এই কোনো প্রার্থীর মাধ্যমে হট্টগোল না হয়, সেদিকে প্রশাসন আমাদের দিকে নজর রাখবে, আমরা যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারি। মানে আপনি বলছেন যে আপনার ভোটটি যেন আপনি দিতে পারেন, কোনো ধরনের কোনো ভোটের মধ্যে জালিয়াতি বা কোনো মেকানিজম যেটি আমরা বলি সেই ধরনের কোনো কিছু যাতে না হয়, এমনটাই? জি জি, এমনটাই আর কি। আপনি এটি কেন শঙ্কা করছেন, এবারও কেন শঙ্কা করছেন? এটা বিগত সময় একজনের ভোট অন্য জনে দিছে, কিন্তু আমরা ওটা চাচ্ছি না। আমার ভোট আমি দিব, যারে খুশি তারে দিব, এটাই আমাদের আশা। আমরা আরেকটু যেতে চাই, আপনার এই যে ভোটের পরিবেশ, সোশ্যাল মিডিয়ার যে একটা ভূমিকা, সেইখানে নানান ধরনের তথ্য অপতথ্য হচ্ছে, হ্যাঁ ভোট না ভোটের বিষয় আছে, এই বিষয়ে আপনি কতটুকু বুঝেন বা আপনার সাথে যারা ভোটার যাদের সাথে কথা হয় তারাও এই বিষয়গুলিকে কিভাবে দেখছেন? তো মূলত আমাদের এই নির্বাচনে সোশ্যাল মিডিয়ার ভূমিকা থাকবে খুবই গুরুত্বপূর্ণ এবং সোশ্যাল মিডিয়ায় আমরা যেটা দেখতে পাচ্ছি, ব্যক্তিগত আক্রমণের শিকার হচ্ছেন, একজন আরেকজনকে ব্যক্তিগত আক্রমণ করতেছে, কিন্তু সেটা স্থানীয় পর্যায়ে এখনো হইতেছে না।
বলবো যে এই বিষয়ে মানে সজাগ থাকার জন্য এবং হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে কোনো রকমের দাঙ্গা হাঙ্গামা যেন না হয় এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যাতে হয় এবং নিজের ভোট যেন মানুষ নিজে দিতে পারে এবং রাতের ভোট জানি না হয়। নিশ্চয়ই সুলতানুদ্দিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার মাধ্যমে আমরা সেখানকার সাধারণ মানুষ ভোটাররা যারা আছে তাদের ভাবনা ধরলাম। নিশ্চয়ই সুষ্ঠু একটি পরিবেশের জন্য তারা অপেক্ষা। দর্শক, মধ্যমতি ব্যাঙ্গালোর টু পার্লামেন্টে ছিল আজকের মতো। আগামীকাল দেখা হবে একই সময়ে। ভালো থাকুন, টিভিসি নিউজের সঙ্গে।